লাঠি নয় গানের সুর দেখিয়ে দিল ভবানীপুর। মমতা ব্যানার্জি এখন বাংলার রাজনীতিতে অবাঞ্ছিত। এবার বাংলায় ক্ষমতায় শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দেখছেন, কোথাও কি কোনো পার্থক্য দেখতে পান শুভেন্দু অধিকারীর মধ্যে? শুভেন্দুর মতো শুভেন্দুকে ছাপিয়ে যাওয়ার ক্ষমতা কিন্তু মমতাদির এই মুহূর্তে আর হবে না। তিনি এই মন্তব্য করলেন, তার বিরুদ্ধে কি বিজেপি আগামী সময়ে কোনো ব্যবস্থা নেবে বা এই মন্তব্যের জেরে কি কোনো ব্যবস্থা নিতে চলেছে? আবার বিরোধী নেত্রী সেই মমতা ব্যানার্জি, কিন্তু কোথাও গিয়ে কি সেই পুরনো বিদ্রোহী নেত্রী, বিরোধিতায় মমতা ব্যানার্জি, সেটা কি কোথাও হারিয়ে গেছে? আমি বললাম, এটা কি অমিত শাহর ভিড়? তখন শুভঙ্কর বলছে, না দিদি, এটা শুভেন্দু স্যারের ভিড়। তখন এত লোক, এত জোয়ার তো মমতাদি ছাড়া কারোর হয় না। তাহলে এবার বিজেপি ক্ষমতায় এসে গেছে। রাজ্যে পালাবদল হলো, আর এই পালাবদলের 3 মাস হতে চলছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আজ কথা বলবো সোনালী গুহর সঙ্গে। নির্বাচনের ঠিক আগে তার কাছে এসেছিলাম, তিনি তখন অত্যন্ত কনফিডেন্সের সাথে বলেছিলেন যে এবার বাংলা পরিবর্তন দেখবে, বাংলায় এবার বদল হবে। আর সেই সোনালী গুহ আজকে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। আপনি নির্বাচনের আগেই বলেছিলেন বাংলায় পালাবদল হবেই, মমতা ব্যানার্জির সরকার, পিসি ভাইপোর সরকার, তাদের পতন ঘটবে, আর তাই হলো। কি বলবেন এই গোটা সামগ্রিক বিষয় নিয়ে? আমার মাঝখানে একটা স্ট্রোক হয়েছে, আমি ঠিক মনে করতে পারছি না, কিন্তু তুমি যখন বলছো তখন আমি নিশ্চয়ই বলেছি। তাহলে তো তোমাকে একা বলিনি বাবা। আমি তাহলে আমাকে যারা সংবাদ মাধ্যম যারা যতজন এসেছেন তাদেরকেই বলেছিলাম। এখন আমার নিজের প্রতি নিজের গর্ব হচ্ছে, কারণ আমি তো সাধারণ একজন বিজেপির এখনও সাধারণ একজন কর্মী। তো আমি বিজেপির হয়ে প্রচার করতে কাঁথিতে গেছিলাম, শুভেন্দুর হয়ে প্রচার করতে। সেদিন শুভেন্দুর আমি দেখা পাইনি। শুভেন্দুর বাবা শিশির অধিকারীর সঙ্গে দেখা হয়েছিল, আর সৌমেন্দুর অধিকারীর সঙ্গে দেখা হয়েছিল। শুভেন্দুর বাড়ি হচ্ছে শান্তিকুঞ্জ, মানে কাঁথিতে যে শুভেন্দুর যে বাড়িটা সেটা হচ্ছে শান্তিকুঞ্জ। তো আমরা যখন কাঁথির ওই জেলা পার্টি অফিসে পৌঁছালাম, তখন আমি দেখলাম একটা ছেলে একদম ভক্তিগদগদ হয়ে আমাকে প্রণাম করলো। আমি ভাবলাম ও বোধহয় দীপক, আমি যে দীপককে চিনি। তো আমি একটু ভাবের ঘরে চলে গেলাম। আমি ওখানে বসে জিজ্ঞেস করলাম, প্রভাকর চৌধুরী বলে একজন ভদ্রলোক আমাদের থাকার ব্যবস্থা করেছিলেন। তো আমি বললাম, আচ্ছা প্রভাকরদা, একটা কথা বলেন তো। বললো, কি দিদি? আমি বললাম, দীপক কোথায়? তখন বললো, কোন দীপক? তখন আমি বললাম, যে শুভেন্দুর সঙ্গে থাকতো, লম্বা মতো, কালো। তো যে আমাকে প্রণাম করলো সেই কি দীপক? বললো, না দিদি, ওর নাম চঞ্চু। তখন আমি বললাম, আচ্ছা। তারপরে আমি বললাম, চঞ্চুকে একটু ডাকেন, কারণ দীপকের চেহারাটা আমার মনে আছে। তো দীপকের সিমিলার চেহারা, কিন্তু দীপক নয়। এলাম, দীপক এখনও আছে তো? দীপক পলিটিক্স করতে? বলে, হ্যাঁ, দীপক বোধহয় দাস বা কিছু এক দাসবাবুর ছেলে। তো আপনি যাবেন কি? আমি তখন বললাম, না, আমি তো স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে এখন আমি অসমর্থ। তো আমি এর পরের বার যখন আসবো তখন আমি নিশ্চয়ই দীপকের সঙ্গে দেখা করবো। কারণ দীপক, আমি তৃণমূল ছাত্র পরিষদের যখন প্রেসিডেন্ট ছিলাম বাংলা, তখন শুভেন্দু দুটো মেদিনীপুরের কনভেনার ছিল, আর দীপক শুভেন্দুর একজন প্রধান সহযোগী ছিল। আমি বেরোনোর সময় চঞ্চুকে বললাম, তোমার নাম ভাই চঞ্চু? তখন বললো, হ্যাঁ দিদি, নমস্কার। আমি বললাম, হ্যাঁ নমস্কার। এলাম, তুমি হঠাৎ আমাকে এত পায়ে গড় করলে কেন? তখন বললো, ওই যে আপনি আমাদের পার্টি অফিসে এসেছেন সেই জন্য। তখন আমার চোখে জল চলে আসলো। এরকম এখন পার্টি অন্ত প্রাণ কেউ আছে যে আমি একটা দল থেকে অন্য দলের আজকে তো অনেকে বিজেপি, কিন্তু আমি তো সেই 2021 বিজেপি হয়ে গেছি। তো আমি বললাম, ভালো থাকো বাবা। বললো, হ্যাঁ দিদি, আবার আসবেন। আমার অন্তরটা ভরে গেল, আমিও তো মা। তখন আমি বললাম, তুমিও ভালো থেকো চঞ্চু, তুমিও ভালো থাকো। চঞ্চু নামটা আমার খুব পছন্দ হয়েছে। তখন আমি বললাম, চঞ্চু তুমিও ভালো থেকো। তারপরে প্রভাকর চৌধুরী আমাকে বলল যে, আপনিও আপনার দিদির মতো শিশিরবাবুর থেকে টাকা নিতে এসছেন নি? ওরা এইভাবে নিয়ে এরমভাবে কথা বলে। তখন আমি বললাম, না, আমি শিশিরবাবু, আমার শিশিরদা, ওরা শিশিরবাবু বলেন, আমি শিশিরদা আমার সিনিয়র লিডার, আমি ওনার থেকে আশীর্বাদ নিতে এসেছি। তারপরে সবাই দেখছি একটু ব্যস্ততা দেখাচ্ছেন। তখন প্রভাকর চৌধুরী বললেন, ওই যে শিশিরবাবু আসলেন।
দেখি শিশিরবাবু চুনোট করা ধুতি, গিলে করা পাঞ্জাবি, হাতে বড় বড় সিগারেট, খেতে খেতে ঢুকছে। আমি শিশিরদাকে দেখলাম, শিশিরদা জয় শ্রীরাম। শিশিরদা খুব জোরে জোরে হাসতে হাসতে বললো, হা হা, তুমি অনেক দিন আগে থেকে জয় শ্রীরাম। আমি শিশিরদার সঙ্গে বলেই এখান থেকে কাথি রওনা হয়েছি। তখন আমি বললাম যে এবার আমি তো এসেছি শুভেন্দুরের নন্দীগ্রামের প্রচার করবো বলে, তোমরা আমাকে যেখানে যেখানে খাটানো খাটিয়ে নাও। তো শুভেন্দু সেদিন আনফর্চুনেটলি ছিলেন না। আমার নিজের ছোট গাড়ি, তো আমি কারুর একটা বড় গাড়ি, কেউ আমাকে একটা বড় গাড়ি দিয়েছিলেন, আমি বড় গাড়িতে করে গেছিলাম কাথি। ড্রাইভারটার নাম ছিল শুভঙ্কর। তো শুভঙ্কর দেখি শান্তিকুঞ্জের সামনে গাড়ি লাগাচ্ছে। তখন একেবারে পাতি বাংলায় কয়েকজন সিকিউরিটি বলল, এখানে গাড়ি লাগাবেন না, স্যার এক্ষুনি নামবে। তখন আমি বললাম, শুভঙ্কর চল চল চল, হয়তো শুভেন্দু নামবেন। তখন শুভঙ্কর গাড়িটা ওখান থেকে সরিয়ে নিল। শুভেন্দু নামলেন না, আসলেন শিশিরবাবু। তো শিশিরবাবুকে ওখানে সবাই জেঠু বলে। আমি শিশিরবাবুকে পায়ে হাত দিয়ে প্রণাম করলাম। আমার মেয়ে সুমন সব গেছিলো। আমি তখন অ্যাটেন্ডেন্ট ছাড়া চলতে হয় না, আমার মহিলা যে অ্যাটেন্ডেন্ট আছে তিনিও গেছিলেন। আমি তাকে সবাইকে বললাম। সুমন বলল শিশিরদাকে যে জেঠু আপনি একটু দেখুন যাতে দিদি আবার আগের পজিশানে ফিরে আসতে পারে। তখন আমি দেখি মেয়েটাকে বললাম, বাবা এটা একটা দাদু, তুমি ওনাকে প্রণাম করো। মেয়েটাও প্রণাম করলো। আমি শিশিরদাকে বললাম, শিশিরদা এই যে আমার মেয়ে, কিন্তু ওর পলিটিক্সে কোনো ইন্টারেস্ট নেই। তখন শিশিরদা বলে, হতেই হবে, মা 4 বারের এমএলএ, 1 বার ডেপুটি স্পিকার, বাবা 2 বারের কাউন্সিলর। তখন কী রে পলিটিক্সে ইন্টারেস্ট নেই? মেয়ে মাথা নিচু করে হাসছে। পরের দিন সকালবেলা বলছে, মা ওর জগন্নাথ মন্দিরে অন্নপ্রাশন হয়েছিল, পুরীর জগন্নাথের মাসির বাড়িতে। বললো, দীঘাতেও তো জগন্নাথ মন্দির হয়েছে, ও জগন্নাথ দেবকে ওই জন্য মামা বলে। বলছে, মা এইখানেও তো জগন্নাথ মন্দির আমি শুনেছি মমতা দিদি করেছে, আমি একবার মামাকে দর্শন করে। বললাম, হ্যাঁ নিশ্চয়ই, কেন যাবে না, জগন্নাথ তো তোমার মামা, সে যেখানেই তিনি থাকুন না কেন, পুরীতেই হোক আর দীঘাতেই হোক। আমার বাড়িতেও জগন্নাথ নিজে কষ্ট করে অধিষ্ঠান করছেন। আমাকে জগন্নাথ দৈত্যপতি, আমার যে এখন বর্তমান পান্ডা, তিনি আমাকে জগন্নাথ দেবকে দিয়েছেন। বললেন, মা তুই প্রত্যেক বছর 3-4 বার করে পুরীতে আসিস মহাপ্রভুকে দর্শন করার জন্য, যদি মহাপ্রভু তোর বাড়িতে যান। তখন আমি বললাম, কি বলছো বাবা, মহাপ্রভু মানে জগন্নাথ দেব আমার কষ্ট করে বাড়িতে যাবেন? তখন বললেন, হ্যাঁ, উনি নিজে এসে জগন্নাথকে প্রতিষ্ঠা করে দিয়ে গেছেন। 7 জন পুরী থেকে পান্ডা এনেছিলেন। আর জগন্নাথ মন্দিরে কিন্তু মুসলমানদের ঢোকা বারণ। আর কিন্তু আমি যখন ডেপুটি স্পিকার, আমার ড্রাইভারও ছিলেন মুসলমান গুড্ডু, আর সিকিউরিটিও ছিলেন মুসলমান মুক্তার। ওরা দুজনে মিলে জগন্নাথ দেবকে পাজা কোলে করে তুলে, জগন্নাথ তো বড় আকার, প্রতিষ্ঠা করে দিয়েছে। কত বছর আমরা দার্জিলিং গেছিলাম, আমি পুরো পরিবার, আমি, আমার হাজব্যান্ড, আমার মেয়ে। আর আমাদের দার্জিলিংয়ে আমরা কোনো হোটেল পাচ্ছিলাম না, এমনকি দার্জিলিং সার্কিট হাউসও বুকড হয়ে গেছিলো। আমি দার্জিলিংয়ে শিলিগুড়ির এমপি, শিলিগুড়ির এমএলএ শঙ্কর ঘোষ, তাকে বললাম যে শঙ্করদা, আমি তো কোনো হোটেল পাচ্ছি না, আমাকে একটা হোটেল করে দাও না। শঙ্করদা বললেন যে, দিদি আপনার তো এমপি, মানে দার্জিলিংয়ের এমপি হচ্ছেন রাজু বিস্তের অফিসের সামনে থাকতে কোনো অসুবিধা নেই না? আমি তখন বিজেপি করি, আমার কেন রাজু বিস্তের অফিসের সামনে থাকার অসুবিধা? আমি ভিউ পয়েন্টে থাকলাম। ভিউ পয়েন্ট খুব ভালো হোটেল একটা। তো শঙ্কর ঘোষই ব্যবস্থা করে দিলেন। আমি শিলিগুড়িতে আমার পিস্তত দিদির বাড়ি, তো বড় মেজো ছোট ফুল এই সব আমাদের ফুলদির বাড়ি, পিস্তত ফুলদির বাড়ি শিলিগুড়িতে। তার হাজব্যান্ড হচ্ছেন ইনকাম ট্যাক্সের অফিসার। তো দিদি এখন আর বেঁচে নেই, তার ছেলে আছেন। ছেলেটার নাম হচ্ছে ভাই, ডাকনাম ভাই, আর ভালো নাম হচ্ছে রথিরময়। তো যাই হোক, আমি ওকে ফোন করলাম, আমি বললাম, ওকে আমরা বাবুনি বলে ডাকি, বাবুনি আমি তো দার্জিলিং এসেছি। বাবুনি বললো, আমাদের এখানে আসবি না? তখন আমি বললাম, তোদের ওখানে যাবো, কিন্তু তোর বাড়িতে তো তোর শ্বশুর শাশুড়ি দুজনেই আছেন। বলে, না রে, বুম, ওর স্ত্রী নাম হচ্ছে ডাকনাম বুম, আর ভালো নাম জানি না। তখন আমি বললো, বুম তো খুব রাগ করবে যে সোনালি না আসে, আমাদের বাড়িতে আসলো না। আরে শ্বশুর শাশুড়ি তখন থাকে না, আর শ্বশুর শাশুড়ি থাকলে আমাদের ঘরে থাকে। নিচে আমরা গেস্ট হাউস করেছি। লালু এসছে, ওর ডাকনাম লালু। আমি বললাম, লালু এসছে, আমার মেয়েকেও এনেছি, তাহলে আয়। তো আমি গেলাম, গিয়ে দেখলাম দারুণ, একেবারে মানে কি বলবো, কি ওটা ইংরেজিতে, আমি অত ইংরেজিতে ভালো নয়, একদম পরিচ্ছন্ন ভালো একদম গেস্ট হাউস, এসি টেসি দেওয়া। আর
যাওয়ার সঙ্গে সঙ্গে কিছু কয়েক মানে মিনিটের মধ্যে বৃষ্টি শুরু হলো অঝোরে। বাবুনি নিজেই রান্না করলো, আমাকে জিজ্ঞেস করলো লালু কী ভালোবাসে। লালু ভালোবাসে ইলিশ মাছ। তখন বললো আর তুই? তখন হলো আমি তো বাড়ির মেয়ে, আমাকে যাই হোক একটা কিছু করলো, আমি ইলিশ মাছ আমি রান্না করবো। নিজেই রান্না করে বললো, আমি বললাম তুই রান্না করছিস? বলে হ্যাঁ, জামাই এসছে বাড়িতে, আমার দিদির বড়টা আসলেও তো আমি রান্না করি, লালু তো আমাদের জামাই, খাওয়ালো। আমি দেখেছি কী উন্মাদনা। তখন আমি বলছি আমার হাজব্যান্ডকে বলছি, দিয়া আমার মেয়ে ছোট, এই 17 বছর, এবার 3 ডিসেম্বর 18 বছর হবে। তখন আমি বললাম বাবা তুমি বুঝতে পারছো? বলে মা কী বলছো তুমি? আমি বললাম এবার কিন্তু মমতা দিদির সরকার চলেই যাবে। তখন মানুষের উন্মাদনা দেখে আমি বলছি। তখন বললো মা, ও ভোট দিতে যখন আমি যাচ্ছি আমাকে বলছে মা তুমি যেন আমার ভাবের ঘরে চুরি করে মমতা দিদিকে ভোট দিয়ে এসো না। তখন আমি বললাম তুই কি পার্টি করিস বাবা? তখন বলছে মা তুমি যে পার্টি করো আমি সেই পার্টি করি, পাপা যে পার্টি করে আমি সেই পার্টি করি। তখন ও আসলে আমাকে টিকিট না পাওয়ার জন্য আমি তো হাউ হাউ করে কেঁদেছিলাম, ও সেটা দেখেছে। সবাই তো টিভিতে দেখেছেন আপনার, ও দেখেছে সামনে বসে মা কীরকমভাবে কাঁদছে। আর ও ফ্যাল ফ্যাল করে বাবার মুখের দিকে তাকাচ্ছে, আমার বাড়িতে যারা যারা ছিলেন তাদের মুখের দিকে তাকাচ্ছে। তো কিন্তু ওর বাবার সিটটা বারবার মহিলা করে দেওয়া হয়। ওর বাবা তো আর কাঁদতে পারে না, পুরুষ মানুষ, ওর বাবা গুমরায়। ও এই জন্য আমাকে বলে মা তুমি আবার ভাবের ঘরে চুরি করে যেন মমতা দিদিকে ভোট দিয়ে শোনো। তখন আমি বললাম কেন রে মা, কেন রে বাবা? আমি ওকে মা বলি না, বাবা বলি। আমি কেন রে বাবা? বলে তোমাকে মমতা দিদি টিকিট না দিয়ে জায়গা দিয়েছে, পাপা তো কাঁদতে পারেনি, পাপা গুমড়েছে। তখন আমি বললাম পাপার গুমড়ানোটা আমি দেখতে পেলাম না, অথচ তুই দেখতে পেলি? বলে মা আমি তো ওনার সন্তান, আমি বুঝতে পারি পাপার কোথায় কষ্ট। তারপরে আমি অনেক জায়গায় গেছি, আর কাঁথি থেকে ফেরার পরেও সুমন আমার সঙ্গে ছিল। আমি দেখেছি শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে মিছিলটা হচ্ছে, সেদিন অমিত শাহ ওখানে আসার কথা ছিল। আমি বললাম এটা কি অমিত শাহর ভিড়? তখন শুভঙ্কর বলছে না দিদি, এটা শুভেন্দু স্যারের ভিড়। তখন এলো এত লোক, এত জোয়ার তো মমতাদি ছাড়া কারুর হয় না। তাহলে এবার বিজেপি ক্ষমতায় এসে গেছে। তারপরে আমি ভবানীপুরেও গেছিলাম প্রচারে। ভবানীপুরে গিয়ে আমি বললাম শুভেন্দু তুমি কিন্তু জিতবে। শুভেন্দু বলল দিদি জেতাবেন তো আপনি, বলে নিজের গলার উত্তরীয়টা আমার গলায় পরিয়ে দিল। আমি এনে আমার হাজব্যান্ডের কাছে দিলাম। আমি বললাম দেখো এই উত্তরীয়টা আমাকে শুভেন্দু অধিকারী দিয়েছে। ও সকালবেলা প্রাতঃভ্রমণে বেরোয়, ও সেই উত্তরীয়টা নিয়ে বেরোলো, বললো দেখ এটা আমার ওয়াইফকে, সবাই আমাকে চেনেই পাড়ায়, তোর বৌদিকে শুভেন্দু অধিকারী দিই, সবাই চাইছে দাদা আমাকে দাও আমাকে দাও। ও বললো না দেবো না, কারণ ওটা তো একটা সম্মান। তারপর আমি একটা স্লোগান শিখলাম, জয় জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় নন্দীগ্রাম। তখন শুভেন্দু বলল দিদি নন্দীগ্রামে তো আমি মমতাদিকে হারিয়ে দিয়েছি, এখন বলুন জয় ভবানীপুর। তখন আমি খুব ভালো স্লোগান করতে পারি বা লিখতে পারি বা দিতেও পারি। আমি বললাম লাঠি নয় গানের সুর, দেখিয়ে দিল ভবানীপুর। তখন বললো হ্যাঁ এখন বলুন জয় ভবানীপুর, ভবানীপুরও যেন আমি জিতি। কারণ তুমি জিতে গেছো। আর শ্রীকৃষ্ণ ছিলেন অর্জুনের সারথি। আমি যাব না, জানি না আমি তোমার সারথি হতে পারবো কি না, কিন্তু আমি তো তোমার থেকে একদিনের হলেও বয়সে বড়। আমার সমস্ত আশীর্বাদ শুভেন্দু, তোমার ওপরও যা অবিচার হয়েছে, আমার ওপর যা অনাচার হয়েছে, আমি তোমাকে আশীর্বাদ করে যাচ্ছি, তুমি অবশ্যই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবে। তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়ে গেছেন, এটা আমার এখন আমি বুঝতে পারছি যে আমার বিশ্লেষণটা ভালো ছিল, তাই নিজের ওপর এখন গর্ব হয়। কিন্তু আমি এমন একজনকে আশীর্বাদ করেছিলাম যে আমার থেকে বয়সে ছোট। শুভেন্দু ইজ দ্য বেস্ট চিফ মিনিস্টার ইন বেঙ্গল। আপনি শুভেন্দু অধিকারীকে যখন শুভেন্দু অধিকারী বিরোধী নেতা ছিল তখন দেখেছিলেন, তৃণমূলে যখন ছিল তখন দেখেছিলেন, এবার বাংলায় ক্ষমতায় শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দেখছেন, কোথাও কি কোনো পার্থক্য দেখতে পান শুভেন্দু অধিকারীর মধ্যে? শোনো শুভেন্দু অধিকারীর টাইপটাই কিন্তু সে জাত নেতা, সে জননেতা। নেতা বললে ভুল হবে, সে জননেতা। শুভেন্দু অধিকারীর সঙ্গে আমার কবে থেকে পরিচয় জানি না, আমি হঠাৎ একদিন দেখলাম, আমি মমতাদির বাড়িতে তো যাতায়াত করতাম, আমি দেখলাম আমি বসে আছি, আমি তখন শুভেন্দুকে বাই নেম চিনি, বাই ফেস চিনি না। শুভেন্দু অধিকারী আসছেন, তখন আমাকে সুব্রত বক্সী, তৃণমূল কংগ্রেসের যে পার্টি প্রেসিডেন্ট ছিলেন, তিনি বললেন ওই দেখ শুভেন্দু অধিকারী আসছে। তখন আমি উঠে দাঁড়ালাম, তখন শুভেন্দু হাত জোর করে বললো দিদি আপনি বসেন বসেন।
তখন আমি বললাম, না শুভেন্দু, তুমি আসছো তো, তুমি তো একটা জেলাকে রিপ্রেজেন্ট করো, এক সময় আমি আশা রাখি তুমি বাংলাকেও রিপ্রেজেন্ট করবে। তখন হাসতে হাসতে বললো, সে তো অনেক দূরে দিদি। আমি বললাম, না সেদিন বেশি দূরে নয়। তো আমি যখন তৃণমূল ছাত্র পরিষদের প্রেসিডেন্ট ছিলাম তখন শুভেন্দু তৃণমূল ছাত্র পরিষদের দুটো জেলার, মানে দুটো মেদিনীপুরের কনভেনার ছিল। শুভেন্দুকে আমি সে সময় দেখেছিলাম মমতাদি বেস্ট ক্যাডার করেছিল। তো যাই হোক, শুভেন্দু জননেতা। আর আজকে আমি বলতে পারি, আমি তো মহামতি গোখলেকে দেখিনি। মহামতি গোখলে যেটা বলতেন, হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। শুভেন্দু সেরকমই একজন জননেতা। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। আমি কারোর সঙ্গে কারোর তুলনা করব না। জ্যোতিবাবুর মতো বা বুদ্ধদেববাবুর মতো তারা তাদের মতো ছিলেন, আর শুভেন্দুর মতো। শুভেন্দুকে ছাপিয়ে যাওয়ার ক্ষমতা কিন্তু মমতাদির এই মুহূর্তে আর হবে না। একদিকে বাংলায় ক্ষমতায় শুভেন্দু অধিকারী, ভারতীয় জনতা পার্টির সরকার, আর এই সময় দাঁড়িয়ে অনন্ত মহারাজ তার একটা নেতাজিকে নিয়ে করা মন্তব্য প্রকাশ্য জনসভা থেকে, যার তীব্র ধিক্কার গতকাল জানালেন শুভেন্দু অধিকারী। নবান্ন সভাঘর থেকে নবান্নে সাংবাদিক সম্মেলন করে তিনি জানালেন, এবং নেতাজিকে যে যথাযথ সম্মান দিতে হবে সেই কথাও তিনি জানালেন। কিন্তু বিজেপির অন্দরে একজন নেতা, বিজেপিরই নেতা অনন্ত মহারাজ, তিনি এই মন্তব্য করলেন। তার বিরুদ্ধে কি বিজেপি আগামী সময়ে কোনো ব্যবস্থা নেবে, বা এই মন্তব্যের জেরে কি কোনো ব্যবস্থা নিতে চলেছে? দেখো, নেতাজির জীবন ত্যাগে শৌর্য বৈরাগ্যে গৈরিক, দাসত্বের শৃঙ্খলমোচন উৎসর্গীকৃত। শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে যেমন অনন্ত মহারাজের এই বক্তব্যকে সমর্থন করেননি, তেমনি আমি একজন বিজেপির সাধারণ একজন দলীয় কর্মী হিসেবে আমি অনন্ত মহারাজের বক্তব্যকে একদম সমর্থন করি না। নেতাজি যারা স্বাধীনতা সংগ্রাম করেছেন, নেতাজি, গান্ধীজি, প্রফুল্ল চাকি, ক্ষুদিরাম বোস, মাতঙ্গিনী হাজরা, বা লক্ষ লক্ষ ভারতবাসী 200 বছরের পরাধীনতাকে নষ্ট করে, মানে যারা ধ্বংস করে, যারা ভারত মাকে স্বাধীন করেছেন, তাদের সম্বন্ধে কেউ, অনন্ত মহারাজ তো কোন ছাড়, আমরা কোনো কুরুচিকর মন্তব্য সমর্থন করি না। এবং আমি মনে করি আইন সবার ক্ষেত্রে এক। অনন্ত মহারাজের উচিত নিজের তরফ থেকে ক্ষমা চাওয়া নেতাজির মানে প্রসঙ্গ সম্পর্কে, আর না হলে আইনের ব্যবস্থা নেবে। আপনার কাছে আমি শেষ প্রশ্ন রাখবো, আপনি মমতা ব্যানার্জিকে বিদ্রোহী নেত্রী হিসাবে দেখেছিলেন যখন মমতা ব্যানার্জি একদম বিদ্রোহের চরম পর্যায়ে রয়েছেন, বিরোধী নেত্রী, সেই সময় আপনি পাশে ছিলেন, আপনি দেখেছেন, সেই কথাও আপনি বলেছিলেন। মমতা ব্যানার্জি শাসকে থাকাকালীনও আপনি দেখেছেন, আবার বিরোধী নেত্রী সেই মমতা ব্যানার্জি। কিন্তু কোথাও গিয়ে কি সেই পুরনো বিদ্রোহী নেত্রী, বিরোধিতায় মমতা ব্যানার্জি, সেটা কি কোথাও হারিয়ে গেছে আজকের দিনে দাঁড়িয়ে মমতা ব্যানার্জিকে দেখে? মমতা ব্যানার্জি এখন বাংলার রাজনীতিতে অবাঞ্ছিত। মমতা ব্যানার্জি আর কামব্যাক করতে পারবেন না। ওনার বিদ্রোহী ভূমিকায় উনি তো এবার ভোটেও জিততে পারেন। আমি 22 জন ছেলে মেয়ে নির্বিশেষে আমি 22 জনকে বাংলার বিধানসভায় কাজ দিয়েছি। একজন আছেন যিনি স্পিকারের, মানে এখন যে রথীন্দ্র বসু যিনি স্পিকার হয়েছেন, তার উনি খাস আর্দালি। ছেলেটার নাম করে আর ছেলেটাকে ছোট করতে চাই না। আমি বলি, বাবা মমতাদি আসেন? বলে, বৌদি উনি তো জিতলে বিধানসভায় আসবেন, উনি তো জিততে পারেননি। শুভেন্দু অধিকারী তো আমাদের সিএম, তো ওনাকে হারিয়ে দিয়েছেন। তুইও বলছিস আমাদের সিএম। একটা কথা বলি, সেদিন শুভেন্দু অধিকারী এখানে বঙ্কিম লাইব্রেরিতে এসেছিলেন। বঙ্কিমচন্দ্রের 179তম জন্মজয়ন্তী ছিল। আমাকে আমার হাজব্যান্ড গিয়ে বললো, কালকে চিফ মিনিস্টার আসবে, তুমি যাবে তো? আমি নিশ্চয়ই যাব। তখন আমি গেলাম। আমাকে এসে বললো, দিদি আপনি এসছেন? আমি তখন বললাম, হ্যাঁ, শুভেন্দু আমাদের চিফ মিনিস্টার আসবে আমাদের পাড়ায়, আর এটা তো আমার গর্বের বিষয়, আমি আসবো না? বলল যে, জানেন তো এই মূর্তিটা কে বসিয়েছে? আমি জানি। তখন বলল যে, আপনি তো জানবেনই, এইটা মূর্তিটা কিন্তু লালুদা বসিয়েছে। তখন আমি বললাম, হ্যাঁ আমি জানি। তখন আমি তো স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে একটু অপারক, আমাকে কাউকে একটা সাপোর্ট নিয়ে চলতে, সুমন আমাকে নিয়ে গেছে। তখন বলল যে, আমি বললাম, একবার তো তুমি এই মূর্তিতে মাল্যদান করতে চেয়েছিলে, আমাদের যে লোকাল কাউন্সিলর বর্তমান,
তিনি তো তোমাকে অ্যালাউ করেন না, রাস্তা খুঁড়ে রেখেছিলেন। তখন পাশে জনতা বলে উঠল, দাদা কিন্তু এসেছিলেন। এখন আগে ছিল দিদি, এখন হয়ে গেছে দাদা। উনি তো বাংলার দাদাই, আমার থেকে ছোট, আমি তো শুভেন্দুকে নাম ধরে ডাকি। তখন বলল আমি কিন্তু এসেছিলাম। তখন আমি বললাম আমি জানি, তুমি যে এসে বঙ্কিমচন্দ্রকে মালা দিয়ে গেছিলে সেটা আমি জানি, খবর পেয়েছি। তখন বলল যে ভালো থাকবেন, আর যদি কিছু দরকার হয় আমাকে বলবেন। তা আমার সেদিন ইচ্ছা ছিল শুভেন্দুকে একবার চায়ে এখানে ডাকবো, বাড়িতে ডাকবো। আমি দু একজনকে বলেওছিলাম, আর আমাকে যে লেডি অ্যাটেন্ড করেন তিনি সেদিন বাড়িতে গেছিলেন। তো যাই হোক, আমি বাড়ির কাউকে ওকে বলেছিলাম তোরা চা করে দিস তো একটু। তখন বললেন কে আসবে, কার জন্য চা করবো? তখন আমি বললাম যে আসবে দেখবি তার সঙ্গে অনেক পুলিশ আসছে। তখন সবাই বুঝতে পারলো, বললো শুভেন্দু অধিকারী আসবেন কেন? হ্যাঁ নিশ্চয়ই শুভেন্দু অধিকারী আসবে। কিন্তু আমার ওনাকে চা খাওয়ার কথা বলতে হয়নি, মানে বলা হয়ে ওঠেনি। উনি তো একটা প্রোটোকলে চলেন। আমার ভালো লাগলো যে আমাকে বলল ওর ব্যক্তিগত নামটা ধরে যে লালুদা এই মূর্তিটা বসিয়েছিলেন, আর আপনার যদি কিছু দরকার হয় আমাকে বলবেন দিদি। তো এর থেকে জননেতা বা এর থেকে বড় কথা আর কী আছে? একজন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, একটা রাজ্যের মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারী কিন্তু পুনর্বসু নক্ষত্র জন্ম, যেটা ভগবান শ্রীরামচন্দ্রের ছিল। আমি একজনকে হাত দেখাই, উনি শুভেন্দুর কুষ্টি করেছেন। আমাকে বললেন, আমাকে উনি মা বলেন, আমি ওনাকে কাকা বলি। বললেন মা, শুভেন্দুর কিন্তু পুনর্বসু নক্ষত্র জন্ম। ভগবান শ্রীরামচন্দ্রের পুনর্বসু নক্ষত্র জন্ম ছিল। ভগবান রামচন্দ্র অযোধ্যার রাজা ছিলেন, তো শুভেন্দু তো পশ্চিমবঙ্গের রাজা। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। পশ্চিমবঙ্গের বা যে কোনো স্টেটের রাজা, তিনি যদি আমার মতো একজন সাধারণ ঘরের লক্ষ্মী, মানে আমি তো একজন ঘরের লক্ষ্মী হয়ে ওনাকে দেখা করতে গেছি, আমাকে বলেন যে আপনার যদি কিছু দরকার হয় দিদি আমাকে বলবেন, তার থেকে বড় পাওনা আমার আর কি মানে আমি পেতে পারি? আমি তো একজন সাধারণ মানুষ, সাধারণ কর্মী। মমতাদিও কিন্তু এত বড় কথা কোনো দিন আমাকে বলেনি। মমতাদিকে আমি চিফ মিনিস্টার হওয়ার দিন থেকে জানি। চিফ মিনিস্টার, এখন তো মমতাদি আর চিফ মিনিস্টার নেই, এখন মমতাদি সাধারণ একজন নাগরিক। আমার একটা আনন্দ হয়, মমতাদি একবার আমার খবরও নিলেন না আমি এত অসুস্থ। উনি আমাকে ভালোবেসে বলো, আদর করেই বলো, আমাকে মুটি বলে ডাকতেন। বলেই বলতেন তোকে যে আমি মুটি বলি তুই কিছু মনে করিস না? তো আমি না দিই, আমি তো ছোটোবেলা থেকে মোটা সোটা, আমাকে অনেকেই মুটি বলে ডাকে, তুমিও মুটি বলে ডাকো। বলে দেখ, উনি এখান থেকে অনেক মিছিল করে গেছেন। কখনো বাঙালি রশ্মিতা নিয়ে মিছিল করেছেন, কখনো বিভিন্ন মানে দাবিতে মিছিল করেছেন। উনি কিন্তু জানেন যে আমার এখানেই বাড়ি। তো ওই কাউকে দিয়ে ওনার মনে পড়েনি তো যে মুটিটার একটা খবর নেই। আমার একটা আনন্দ যে আমার এখন 18,000 টাকা পেনশন। তো আমি বাজেট অধিবেশন যেদিন হলো সেদিন আমাকে সুমন বলল দিদি চলো আজকে আমরা বিধানসভায় যাই। বাজেট খুব ভালো হয়েছে, আমি বিধানসভায় ফুল টুল নিয়ে গেলাম। তখন আমি গিয়েই ওই ছেলেটাকে ডাকলাম, যে ছেলেটা স্পিকারের খাস হাততালি। বাবা সিএম আছেন? বললো না বৌদি, সিএম 2-3 মিনিট আগে বেরিয়ে গেছেন বিধানসভাতে। আমি ঢুকেই দেখি অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তখন আমি বললাম সাহেব নমস্কার, আমি ডেপুটি স্পিকার, এক্স ডেপুটি স্পিকার সোনালী গুহ বোস। বলে ব্যাস ম্যাডাম, আপনাকে আর পরিচয় দিতে হবে না। এলাম আজকে দুর্দান্ত বাজেট হয়েছে, আপনার সঙ্গে একটু হাতটা মেলাতে পারি? বললেন অবশ্যই। তখন আমি শুভেন্দু অধিকারীর যে বিধানসভার প্রিন্সিপাল সেক্রেটারি প্রদীপ চ্যাটার্জির ঘরে গিয়ে বললাম। উনি আমাকে দেখে বলছেন দিদি আপনি? তখন আমি বললাম হ্যাঁ প্রদীপদা, আমি সেই সোনালী গুহ যে একদিন বিধানসভায় মমতাদির নেতৃত্বে, মমতাদির ইনস্টিগেশনে আমরা বিধানসভাটাকে ভাঙচুর করেছিলাম। এখন বলে আপনার এই অবস্থা। তারপরে আমি দেখছি শোভনদেব চট্টোপাধ্যায় আমাকে বলছেন যে সোনালী তোর প্রত্যেকটা ইন্টারভিউ আমি দেখি, তোর এই অবস্থা? হ্যাঁ শোভন, আমার তো হাই সুগার। বলে হ্যাঁ সুগার তো সাইলেন্ট কিলার জানিস তো। তারপরে দেখছি মদন মিত্র, কুণাল ঘোষ বলছেন যে ওই লম্বা এমএলএ কি যেন তরুণজ্যোতি তিওয়ারি। আমি তরুণজ্যোতি তিওয়ারিকে বললাম তরুণজ্যোতি তিওয়ারি সাহেব আমি এক্স ডেপুটি স্পিকার। বলে ব্যাস দিদি আপনি অনেক বলেছেন। আমি তখন কুণাল ঘোষ বলছেন যে দিদি জানেন তো আমাদের মধ্যে সব থেকে লম্বা হচ্ছে তরুণজ্যোতি তিওয়ারি সাহেব।
তখন আমি বললাম, ও আর এই মোটা দিদিটাকে বোধহয় আপনার নজরে পড়লো না। বলে, ও আপনাকে নজরে পড়েছে বলেই বললাম। তো আমি বললাম, আজকে আপনিও এসেছেন? হ্যাঁ, আজকে দুর্দান্ত বাজেট হয়েছে, আমি সিএমকে আর অর্থমন্ত্রীকে ফুলের স্তবক দিয়ে শুভেচ্ছা জানাতে এসেছি। অর্থমন্ত্রীর সঙ্গে দেখা হয়ে গেছে। আর মদনদাকে বললাম, মদনদা তো সুমনও দেখালো, বললো দিদি ওই দেখো মদন মিত্র। তো মদনদার তো একটাই কথা, ও লাভলি। তখন আমি বললাম, মদনদা সবসময় লাভলি। বলে, সোনারি তোমার এরকম অবস্থা কী করে? মদনদা হাই সুগার। তখন বলে, আশীর্বাদ করো, আমি যতদিন বেঁচে থাকবো যেন এই কথাটা বলতে পারি, আর আমি তো সবসময় লাভলি। এই মদনদা তোমার এই লাভলি স্বভাবটা মানে চিরদিন বজায় থাকুক, আর তুমি যেন এই লাভলি কথা বলতে বলতেই আমাদের কাছ থেকে মানে তুমি চিরদিন যতদিন বাঁচবে ততদিন যেন তুমি লাভলি কথাটা বলতে বলতেই থাকো। এটা স্মৃতি মেদুর করে ফেললো আমাকে। তো বিধানসভায় আমাকে বললো, সুমন বলল, দিদি আর কি কারোর সঙ্গে দেখা করা চালান না? সিএম বেরিয়ে গেছেন, অর্থমন্ত্রীর সঙ্গে দেখা হয়ে গেছে, স্পিকার নেই ঘরে। তো একে একে অনেকের সঙ্গে দেখা হল। আমি বললাম, শোভনদেব চট্টোপাধ্যায়কে বললাম, মানে সুমনকে বললাম যে শোভনদেব চট্টোপাধ্যায় খাওয়ার আগে বা কোথাও রওনা হওয়ার আগে পঞ্চসতীর নাম করে বেরোন। আমি বললাম, সুমনকে বললাম, সুমন আমি জানি শোভনদেব চট্টোপাধ্যায় বা শোভনদা, আমাদের কথায় শোভনদা পঞ্চসতীর নাম করে বেরোন। তুই একটু শোভনদাকে জিজ্ঞেস করতো যে পঞ্চসতী সীতা, সাবিত্রী, অরুন্ধতী, বেহুলা, আর আমি মনে করতে পারছি না শোভনদা আর কার কার নাম করে। তখন সুমন বলল, আচ্ছা ব্যাস এই পর্যন্ত। আমি প্রদীপ চ্যাটার্জি ঘরে গেলাম। প্রদীপদা আমাকে খুব আপ্যায়ন করলেন। আমি জানেন আমি ফন্ড অফ টি। আমাকে বললেন, দিদি আপনি তো ফন্ড অফ টি, কিন্তু আমার চাটা এখন চিনি ছাড়া। আমার খিদে পেয়ে গেল। আমি বাইরে বেরিয়ে আমার গাড়ির ড্রাইভারকে বললাম যে, বাবু আমার খুব খিদে পেয়েছে। সুমন বললো, আমারও খিদে পেয়েছে। বাবু বলল যে, দিদি এই তো সামনেই লালবাজার, লালবাজারের পরেই বাবা রোল সেন্টার, ওখান থেকে চলো আমরা, আমি, তুমি, সুমন, সবাই আমরা তিনজনের রোল কিনে খেলাম। ওই মানে তারপরে সিএমের সঙ্গে আর আনফর্চুনেটলি আমার দেখা হয়নি। সিএম তো ব্যস্ত মানুষ, তার বিভিন্ন প্রোগ্রাম আছে। আমি প্রদীপ চ্যাটার্জিকে তখন বললাম যে, প্রদীপদা আমি তো এখন 18,000 টাকা পেনশন পাই, আমাদের পেনশনটা একটু বাড়ানোর কথা বলুন না। তখন প্রদীপদা, ওনার তো মানে প্রায় কী বলে প্রিন্সিপাল সেক্রেটারি, প্রদীপদা বললেন যে, দিদি আপনার চিন্তা নেই, এটা চিফ মিনিস্টারের নজরে আছে। ধন্যবাদ জানাচ্ছি চিফ মিনিস্টারকে যে আমার ঘরে বৈভব নেই, কিন্তু আমার ঘরে শান্তি আছে, যেটা এখন তৃণমূলের কোনো এমএলএরই বা কোনো নেতারই নেই। আমি, আমার হাজব্যান্ড, আমার একটা মাত্র মেয়ে, আমরা তিনজনই আরামে না শান্তিতে ঘুমাতে পারি। আমি দেখো, আমার একটা চলাফেরায় অসুবিধা, কিন্তু আমার খাওয়া ঘুম কোনোটাতে অসুবিধে নেই, কারণ আমার ঘরে তো অত ঐশ্বর্য নেই, আমার ঘরে শান্তিটা আছে। সেই তৃণমূল আজকে ভেঙে খান খান হয়ে গেল। হ্যাঁ, তৃণমূলের ভাঙাই ছিল, মানে এটা অনিবার্য হওয়ারই ছিল। আমি তো আজকে তুমি বলছো, আমি তো মনে করতে পারছি না, আমি মাঝখানে একটা স্ট্রোকের আমি আক্রান্ত হয়েছি। আমি নিশ্চয়ই তোমাকে বলেছিলাম, তোমাদের স্মৃতি তো আমার থেকে বয়সে বোধহয় তুমি আমার ছোটো ভাইয়ের বয়সী হবে, তো নিশ্চয়ই আমি বলেছিলাম, তাই জন্যই তুমি আমাকে মনে করাচ্ছ। তৃণমূল কংগ্রেসের কিন্তু আর ঘুরে দাঁড়ানোর কোনো সম্ভাবনা নেই। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি যে জায়গায় দাঁড়িয়ে আর ঘুরে দাঁড়াতে পারবে না তৃণমূল কংগ্রেস, কিন্তু ভারতীয় জনতা পার্টির সরকার যেভাবে বাংলা পরিচালনা করছে, আগামীর বাংলা যে অন্য গতিপ্রকৃতিতে এগোবে সেটা স্পষ্ট। ক্যামেরায় সুদীপের সঙ্গে রিক, আর+ নিউজ, কলকাতা। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে, যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর+ নিউজে।